নমস্কার, বেদান্ত দর্শন সাদর আমন্ত্রণ। আজকে কলকাতার ইন্টারনেটের অবস্থা খুব একটা ভালো নয়, একটু ঝড় বৃষ্টি হচ্ছে, তো ডিসকানেক্ট যদি হয়ে যায় তো আমাকে ক্ষমা করার দরকার নেই, ইলেকট্রিসিটিকে ক্ষমা করে দিলেই হবে। প্রথমে আমার গুরুদেব ভগবানকে আমার প্রণাম, আপনাদের সবাইকে প্রণাম, স্বামীজিকে, ঠাকুর মাকে আমার প্রণাম। স্বামী বিবেকানন্দের পত্রাবলী থেকে আগের দিন আলোচনা হয়েছিল এবং কথা ছিল যে প্রত্যেক বৃহস্পতিবারই রাত 10:30 ভারতীয় সময়তে আলোচনা হবে। আগের দিন যে চিঠিটি নিয়ে আলোচনা করছিলাম শেষের অংশটি, তারই কিছুটা আগের অংশটা থেকে আলোচনার চেষ্টা করছি। আজকের আলোচনার বিষয় সত্য এবং সমাজ এবং তার ঈশ্বর। কেন এরকম একটা অদ্ভুত টপিক, সেটা চিঠিটি এগোলে আপনারা বুঝতে পারবেন। বলছে যে স্বামীজি ওই চিঠিটাতেই বলছেন, এটা চিঠিটি লেখা 168 নম্বর চিঠি, 54W33 স্ট্রিট, নিউ ইয়র্ক, 1 ফেব্রুয়ারি 1895, মিস মেরি হেলকেই লেখা। এবং এই চিঠির শুরুটাও সেটাই, আগের দিন যেটা ছিল, প্রেসবিটেরিয়ান একজন ভদ্রলোকের সঙ্গে তার কথা কাটাকাটি লাগে এবং সেই নিয়ে মিস মেরিয়েল স্বামীজিকে কিছু চিঠি লেখেন, স্বামীজি তার প্রত্যুত্তর দিচ্ছেন। স্বামীজি লিখছেন যে তুমি যে এ সম্বন্ধে ঠিক এই সময় লিখিয়াছ, ইহা আনন্দের বিষয়, কারণ আমি ওই বিষয়ে যথেষ্ট ভাবিতেছি। স্বামীজি যে কারুর সাথে তর্কাতর্কি করলেন এবং স্বামীজি ভাবলেন না, সেটা কিন্তু করতেন না স্বামীজি। স্বামীজির একটা কথাতে রয়েছে যে আমি ওনার সাথে কথা আলোচনা করার সময় উত্তেজিত হয়ে পড়েছিলাম, এটা আমার ঠিক নয়, মানে এই ক্ষেত্রে নয়, ভারতীয় একটা জায়গার ক্ষেত্রে। এই জন্য মানুষটা না আমার খুব প্রিয়, এই স্বামী বিবেকানন্দ মানুষটা আমার বড় প্রিয় মানুষ, কারণ এই মানুষটা নিজের ভুলটাকে ভুল বলে, নিজের ঠিকটাকে ঠিক বলে, এবং কোনোটাতেই তার কোনো যায় আসে না, একটা উদার হৃদয়ের একটা মানুষ। তিনি বলছেন যে আমি এই সম্বন্ধে ভাবছি, না ভেবে কিন্তু স্বামীজি এতগুলো কথা বলছেন না। তো বলছেন যে প্রথমত আমি এই সকল ব্যাপারের জন্য আদৌ দুঃখিত নই, ভেবে বললেন কিন্তু কথাটা। নিউ ইয়র্কের মাটিতে বসেই ঠুকছেন আর একজনকে, সেখানে মানুষ যেখানে তার আজকে মানে সেখানে ভিক্ষা করারও পরিস্থিতি নয়, বাইরে ভিক্ষা করা যায় না, যারা বাড়ির বাইরের দেশে রয়েছেন তারা জানেন ভারতবর্ষে ভিক্ষার প্রচলন আছে সন্ন্যাসীদের, মানে সেটাই নিয়ম ভারতবর্ষে, ভিক্ষা করে সন্ন্যাসীরা খাবে, সেটা খায় না সেটা তাদের সমস্যা। কিন্তু আমেরিকাতে সেই সুযোগ নেই। সেখানে দাঁড়িয়ে স্বামীজি লিখছেন যে আমি এই বিষয়ে যথেষ্ট ভাবিয়াছি, আমি ভেবেছি, কিন্তু প্রথমত এই সকল ব্যাপারের জন্য আমি আদৌ দুঃখিত নই, তার মানে আমি ঠিক করেছি। অর্থাৎ স্বামীজি বলছেন আমি বেশ করেছি। সোজা ভাষায় বললে হয়তো তুমি ইহাতে বিরক্ত হইবার কথা বটে, বলছে হতে পারে তুমি এর জন্য বিরক্ত হবে, এটাও হওয়ার কথা, কারণ স্বামীজি তো ওনার মতের বিরুদ্ধে কথা বলছেন, আর আমরা সামান্য কারোর মতের বিরুদ্ধে কথা বললে আহারে ও কি ভাববে, কি মনে করবে বলি না, নিজের বন্ধুকে বলি না, আমি বলিনি কতবার। সেখানে স্বামীজির থেকে শেখার রয়েছে, যেটা কথা সেটা কথা। বলছে হইবার কথা বটে, সাংসারিক উন্নতির জন্য মধুরভাষী হওয়া যে কত ভালো তাহা আমি বিলক্ষণ জানি। এই কথাটা যারা চাকরি করে, যারা ব্যবসা করে, যে যেভাবে জীবিকা উপার্জন করছেন, তারা সবাই এই কথাটির মর্মার্থ বুঝতে পারবেন। সাংসারিক উন্নতির জন্য মিষ্টভাষী হওয়া, মধুরভাষী হওয়া যে কত ভালো তাহা আমি বিলক্ষণ জানি। বলছে আমি সেটা খুব ভালো করে জানি। বলছেন যে আমি মিষ্টভাষী, এটা স্বামীজি লিখছেন, আমি মিষ্টভাষী হইতে যথাসাধ্য চেষ্টা করি। সবসময় কটু কথা কেন স্বামীজি বলতে যাবেন, বলছেন আমি মিষ্টভাষী হইতে যথাসাধ্য চেষ্টা করি, কিন্তু যখন অন্তরস্থ সত্যের সহিত একটা ভয়ঙ্কর আপোষ করিতে হয় তখনই আমি থামিয়া যাই। এইখানেই তফাৎ একজন ব্রহ্মজ্ঞানী দুর্ধর্ষ সাধুর সাথে একজন মানুষের। ব্রহ্মজ্ঞানী মানেই সে দুর্ধর্ষ সাধুই, অর্থাৎ তার সম্যকরূপে অজ্ঞান না, সে সন্ন্যাসী। বলছে কখন আমি থেমে যাই, আমি চেষ্টা করি মিষ্টভাষী হতে, কিন্তু আমি থেমে যাই যখন আমাকে
আমার নিজের ভিতরের সত্যের সাথে একটা ভীষণ আপোষ করতে হয়, একটা লেভেল অবধি যেতে পারি, তারপর আর পারি না। কিন্তু আমরা সেই লেভেলটা অতিক্রম করেও অনেক দূর মিষ্টভাষী হই, অনেক অনেক মিষ্টভাষী হই। চারপাশের ঘটনাক্রম দেখলে বোঝা যাবে। আমি কলকাতায় থাকি, কলকাতার অবস্থা দেখলেও বোঝা যাবে যে মিষ্টভাষী হওয়াটা কি ভয়ঙ্কর টাইপের, এবং কতদূর মিষ্টভাষী হওয়া যায় এটা বোধহয় এখন কলকাতার মানুষের থেকে বেশি কেউ আর জানে না। গোটা বিশ্বে দায়িত্ব নিয়ে কথাটা বলতে পারি। বলছেন যে আমি মিষ্টভাষী হইতে যথাসাধ্য চেষ্টা করি, কিন্তু যখন অন্তরস্থ সত্যের সহিত একটা ভয়ঙ্কর আপোষ করিতে হয় তখনই আমি থামিয়া যাই। আমি বিনম্র দীনতায় বিশ্বাসী নহি, আমি সমদর্শিত্বের ভক্ত। বলছেন আমি বিনম্র দীনতায় বিশ্বাস করি না। অফিসে 2 রকমের কালচার আছে, কলেজেও 2 রকমের কালচার আছে, হোস্টেলে। একদল হচ্ছে সিনিয়রদের দেখলে মানে সে একদম হাত জোর করে এরকম ঝুঁকে পড়ে গুড মর্নিং, অফিসে ওই কালচার রয়েছে। মানে সে ঝুঁকে পড়ে একদম মানে গুড মর্নিং স্যার ম্যাডাম। আর এক ধরনের লোক থাকে শিষ্টাচার মেনটেন করে, সমদর্শিতা, হাই গুড মর্নিং। এই ধরনের লোকদের মানুষ পছন্দ করে না, কিন্তু এই ধরনের লোকরাই খাঁটি হয়। এবং তারা যে সবাই ব্রহ্মজ্ঞানী তাও নয়, কিন্তু বেসিক একটা পাঠ তো মানুষের থাকবে। ব্রহ্মজ্ঞানী হওয়ার পর সে আরো এই জায়গায় দৃঢ় হবে, কিন্তু তার আগে তার চরিত্র তো গঠন হবে রে বাবা। সকালে আমি হোস্টেলে থাকতাম, হোস্টেলে থেকেই আমার পড়াশোনা, কলেজ লাইফ। সকালবেলা মানে নিজের কথা উদাহরণ দিতেই হয়, কারণ নিজের উদাহরণ না দিলে মুশকিল। লোকের কথা টেনে কেন কথা বলতে যাব। ফার্স্ট ইয়ার আমাদের পাশের রুমেই থাকতো মাস্টার ডিগ্রির দিদিরা। ন্যাচারালি দিদি শ্রদ্ধা করবো, সকালবেলা দাঁত মাঝে মাঝে দেখা হলো, গুড মর্নিং, দিস ইজ জেস্টার। কিছু কিছু জুনিয়র মানে আমাদের ব্যাচের ছেলে মেয়েকে দেখতাম সে ঝুঁকে পড়ে যাচ্ছে, হ্যাঁ দিদি গুড মর্নিং, কেমন আছো। দরকার নেই তো, কেউ কাউকে এই বাজারে চাকরি করে দেবে না। আমি যখন পরে জিজ্ঞাসা করতাম, তখন ছোট ছিলাম, ওই যে বললাম মানে এখন অনেক কথা বলি না, আগে অনেক কথা বলতাম। তখন জাস্ট 17 বছর বয়স, জিজ্ঞাসা করতাম যে ওরকম ঝুঁকে পড়ছিস কেন, নর্মাল জেস্টার মেনটেন কর। ওরা সিনিয়র আমরা জুনিয়র, কিন্তু ওরকম ঝুঁকলি কেন। তখন আমাকে ওই বয়সী এক বন্ধু উত্তর দিয়েছিল, আরে বুঝতে পারছিস না, পরে চাকরির খোঁজ তো দিদিরাই দেবে। বিশ্বাস করুন, কোনো চাকরির খোঁজ কোনো দিদিরা দেয় না, কোনো দাদারা দেয় না। চাকরিটা না নিজেকে খেটে জোগাড় করতে হয়। এবং বড়জোর এইটা হতে পারে যে কেউ কাউকে রেকমেন্ড করলো। রেকমেন্ডেশন মানে হচ্ছে চাকরি পাইয়ে দেওয়া নয়, মানে একে আমি চিনি, দ্যাটস অল। বাকি গোটা খাটনিটা কিন্তু আমাকেই খাটতে হবে। আমি 2টো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে এই কথাটা বলছি, বাকি খাটনিটা আমাকেই খাটতে হবে। ঝুঁকে পড়ে লাভ হয় না। তাই স্বামীজি অনেকদিন আগে বলে দিচ্ছেন যে আমি বিনম্র দীনতায় বিশ্বাসী নহি, আমি সমদর্শিতের ভক্ত। আমি যখন আমেরিকান কালচারের সাথে অফিসে কাজ করেছি, আমার ক্লায়েন্ট আমেরিকান, আমি অন্যদের দেখেছি মানে আমাদের দেশেরই ম্যানেজারের সাথে মানে কত দূর ঝুঁকে পড়া যায়, মানে মেরুদণ্ড বলে আর কিছু নেই। সেই জন্যই আজকে এই দশা। তাই বলছে শিরদাঁড়া সোজা রাখো, তুমি ভদ্রতা মেনটেন করো, ভালো কথা বলো। সারদা মায়ের একটা কথা আমি দেখলাম, আমার ভীষণ ভাল লাগলো, অপূর্ব, মানে মায়ের জুড়ি মেলা ভার। মা বলছেন যে কটু কথা মানে মানে এক্স্যাক্টলি কথাটা মনে নেই, মানে ভাবটা কথার এইরকম যে অপ্রিয় সত্য সবসময় মুখের উপর বলতে নেই, বলতে বলতে একটা সময় মুখের আর ভেঙে যায়। দিস ইজ দ্য ফ্যাক্ট যে অপ্রিয় সত্যকে আমি সবসময় যদি বলতে থাকি মুখের আর ভেঙে যায়। তাই মিষ্টভাষী হও, কিন্তু মা কিন্তু অন্তরস্থ সত্যের সাথে আপোষ করেনি, প্রয়োজনে গর্জে উঠেছেন। প্রয়োজনে মাকে যে ডিস্টার্ব করেছে তার বুকের উপর পা তুলে তার জিভ টেনে ধরেছেন, নাম করছি না। অন্তরস্থ সত্যের সাথে আপোষ করা যায় না, বাকি সবকিছুর সাথে করা যায়।
একটু আধটু ছেড়ে দেওয়া যায়, বাকিটা নয়। তাই বলছেন যে বিনম্র দীনতায়, আমরা সবাই বিনম্র দীনতায় ঝুঁকে পড়েছি, আমাদের শিরদাঁড়াটা বেঁকে গেছে। শিরদাঁড়া সোজা হওয়াটা খুব দরকার, খুব সোজা হয়ে বলা দরকার যে তোমার এই কথাটা ভুল, আমি মানবো না তোমার কথা। এটা আমরা আর বলতে পারি না কেন? স্বামীজিরই একটা কথায় যে একটা রূপোর চাকতি বা একটা চাকতি গড়িয়ে দেওয়া হয়েছে, আর আমরা সবাই ওই চাকতিটার পিছনে দৌড়াচ্ছি, টাকা। বলছে, স্বামীজি বলছেন যে একদল কুকুরের মতন শুধু খাওয়ার জন্য আমরা টানা হেঁচড়া করছি। কড়া কড়া বাজে কথা, কিন্তু কথাগুলো সত্য। এরপর স্বামীজি বলছেন, সাধারণ মানবের কর্তব্য তাহার ঈশ্বর অর্থাৎ সমাজের সকল আদেশ পালন করা। এটা ভগবান প্রথম বলেছিলেন এই চিঠিটা পড়ার আগে আমাকে একদিন, যে তোদের তো ঈশ্বর সমাজ, আমার নয়। সাধারণ মানুষ সারাক্ষণ চিন্তা করে, তাদের কাছে মন্দিরের থেকেও সমাজ বড় বড়, যে এটা করছি সমাজ কি বলবে, ওটা করছো সমাজ কি বলবে। আরে না খেতে পেলে সমাজ তোমায় খাইয়ে যাবে? তোমার বাড়িতে কেউ যখন করোনা পিরিয়ড অসুস্থ হয়ে পড়ে থাকলে সমাজ এসে তোমাকে করোনার সময় বাড়িতে তোমাকে সার্ভ করে গেছে, তোমাকে নিজেকে বাঁচতে হয়েছে। কিন্তু সাধারণ মানুষ সব থেকে বেশি গুরুত্ব দেয় সমাজকে, যে সমাজ কি করবে, সমাজ কি করবে। আরে ভাই, সমাজ কি করবে? তুমি তোমাকে যা করার করবে। স্বামীজি এখানে পরিষ্কার বলছেন, সাধারণ মানুষের কর্তব্য তাহার ঈশ্বর অর্থাৎ সমাজের সকল আদেশ পালন করা, কিন্তু জ্যোতির্তনয়গণ কখনো সেরূপ করেন না। জ্যোতির্তনয়গণ অর্থাৎ যারা ব্রহ্মজ্ঞানী, যারা তাকে জেনেছে, তারা কখনো সমাজের আদেশ পালন করে না। তারা সমাজের ঊর্ধ্বে। কেমন ঊর্ধ্বে সেটা পরের লাইনে আসছে। বলছেন যে ইহা একটি চিরন্তন নিয়ম, বরাবরের নিয়ম। মনুসংহিতায় সেই সময় সমাজ নিয়ে লেখা হয়েছে, বর্তমানে এখনকার সমাজ যেভাবে চলছে আমরা সেভাবে চলছি। বলছে এটাই চিরন্তন নিয়ম, বরাবরের নিয়ম। তাই বলছে একজন নিজের পারিপার্শ্বিক অবস্থা ও সামাজিক মতামতের সহিত খাপ খাওয়াইয়া সর্বকল্যাণপ্রদ সমাজের নিকট হইতে সর্ববিধ সুখ সম্পদ পায়, অপর ব্যক্তি একাকী থাকিয়া সমাজকে তাহার দিকে টানিয়া লন। বলছেন যে একজন নিজের পারিপার্শ্বিক সমস্ত কিছু, এটাকে আর কি ব্যাখ্যা করব, চোখের সামনে দেখতে পাচ্ছেন। বলছে সবকিছুর সাথে এই একটা হেহে করে হাত কষলানোর এরকম একটা স্বভাব আছে। এই এরকম হাত কচলে কচলে সব সমাজের সুখ সম্পত্তি নিজের দিকে টেনে নিয়ে ভাবলো জিতে গেছে। আর আরেকজন বলল মানি না, শুনবো না। আমি প্রাতিষ্ঠান বিরোধিতার কথা বলছি না, প্রাতিষ্ঠানিকতা বিরোধিতার কথা বলছি না, আমি সত্যের বিরোধিতার কথা বলছি না, আমি মিথ্যের বিরোধিতার কথা বলছি। সে মিথ্যের বিরোধিতার জায়গায় দাঁড়িয়ে বলছে আমি মানবো না, তোমরা অন্যায় করছো। একটু আগেই আমার এক দাদার সাথে কথা হচ্ছিল, সরকারি অফিসে চাকরি করে। সে কিন্তু আধ্যাত্মিক বিষয়ে বিশাল যে ইন্টারেস্টেড তা নাই, ইদানিং হচ্ছে। সে আমাকে বলছিল যে অফিসে জানিস, আমি মানে ওর চাকরির শুরু থেকে মানে আমি চিনি, বহু অনেক বছরের খুব ভালো সম্পর্ক, দাদা বোন যাকে বলা হয়। বলছিল যে আমাকে প্রচুর অফার করে জানিস ঘুষ নেওয়ার জন্য, আমি নিই না। না নিয়ে না, তুই মানে যখন চাকরিতে ঢুকেছিল তখন বলেছিলাম দাদা একটা কাজ করো, তুমি সরকারি চাকরিতে ঢুকছো, ঘুষটা এত হাত দিও না, মাথা উঁচু করে চলাটা ইম্পর্টেন্ট। তো বলছিল যে তুই বলেছিলিস কথাটা, আমার না খুব মনে লেগেছিল, আমাকে অনেক চেষ্টা করেছে, কিন্তু আমি দেখতে পাই হতে পারে যে আমার মাইনে কম, হতে পারে যে আমি ঘুষ নিই না, কিন্তু সবার কাছে কোথাও না কোথাও গিয়ে ছড়িয়ে গেছে যে আচ্ছা তুমি এই ছেলেটা। বলছে এটার একটা ভাইব্রেশন রয়েছে, সবাই ঘুষ নিচ্ছে। বলছে যে আমি মাথা উঁচু করে অফিসে চলতে পারি, আমি দেরি করে অফিসে গেলেও সব কাজ করে দিতে পারি, কেউ আমার দিকে আঙুল তুলতে পারে না, কারণ আমি অকারণে কার থেকে কোনো সুবিধা নিই না। সে ব্রহ্মজ্ঞানী নয়, কিন্তু সে শুধু সত্যে থাকবে বলে সমাজ তার দিকে এমনি চলে আসছে। তাকে কারুর কাছে হাত কচলে হে হে করতে হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন করতে হচ্ছে না। কিন্তু তার মাথায় যারা বসে রয়েছে তারা কিন্তু আবার ঘুষটি নেন, তারা তার কাছে চুপ হয়ে থাকে বাধ্য। যখনই আমি অসৎ পথে পা বেড়াবো
তখন সতের কাছে আমাকে চুপ থাকতে বাধ্য হতে হবে। যে সমাজের সঙ্গে যে নিজেকে খাপ খাওয়াইয়া চলে তাহার পথ কুসুমাস্তীর্ণ, আর যে তাহা করে না তাহার পথ কণ্টকাকীর্ণ। বলছে সমাজের সাথে যে নিজেকে খাপ খাইয়ে চলছে তার পথটা ভীষণ সুন্দর, আর যে তা করছে না তার পথ কাটায় ভর্তি। আমার এই কথাটা বলতে গিয়ে ভগবানের একটা কথা ভীষণভাবে মনে পড়লো। একবার একটা জায়গায় অনুষ্ঠান হবে, সেখানে আমার যারা আরো গুরু ভাই গুরু বোনেরা ছিল তাদের মধ্যে একমাত্র আমি নাচতাম না। তো সেই অনুষ্ঠানে তারা একটি আধ্যাত্মিক নৃত্য পরিবেশনা করবে। তো সেই কারণে তারা নাচ প্র্যাকটিস করতে গেছেন। ভগবান এবং তার সেবক যে সাধু তিনি রয়েছেন, আর আমি স্টেজে বসে, তখন কত বয়স আমার, বড় 17-18 এরকম, 17-18 মাঝামাঝি, বসে বসে চুপচাপ পা দোলাচ্ছি। প্রায় সন্ধ্যা হয়ে এসছে, বড় সুন্দর সেই মুহূর্তগুলো। ভগবান আমাকে হঠাৎ বললেন যে দেখ, তোকে আমি পরিষ্কার কথা বলছি, তুই যে পথে হাঁটছিস, যে পথে আসছিস, সে পথে তোকে আমি কোনোদিনই বলবো না এই পথ ফুল বিছানো, বরঞ্চ এই পথে তুই কাঁটাই পাবি। কিন্তু যদি এ পথে আসিস তুই ভালো থাকবি, কাঁটা পাবি কিন্তু ভালো থাকবি। এই ভালো থাকাটার সংজ্ঞাটা এক একটা মানুষের কাছে এক এক রকম। কেউ প্রচন্ড তৈল মর্দন করে চারিদিকে ভালো থাকতে চায়, কিন্তু তার রাতের ঘুমটা ঠিক হয় না, কারণ পরের দিন গিয়ে আবার তৈল মর্দন করতে হবে। তো একদম পরিষ্কার বাংলা ভাষায় বলতে গেলে তেল দিতে হবে তো, এবং না চাইলেও হ্যাঁতে হ্যাঁ মেলাতে হবে তো, আবার বাইরে গিয়ে গালাগালিও দিতে হবে যে বিরক্ত লাগে ওই লোকটাকে, ভালো লাগে না, সারাক্ষণ খালি হ্যাঁ হ্যাঁ করতে। আরে হ্যাঁ হ্যাঁ করার রাস্তাটা তো তুমিই করেছো। প্রথম দিন থেকে যদি মুখের উপর না বলতে পারতে তাহলে এই রাস্তাটা আজকে আসতো না। আমার চাকরি জীবনের একটা কথা ন্যাচারালি এসে যায়, আমি উদাহরণ দিই। আমার নিজের জীবনে ঘটেছে, কারণ আমি ভগবানের কাছে যাওয়ার পর আমি চাকরি জীবনে ঢুকেছি। অন্তত 4-5 বছর ভগবানের সঙ্গ করার পর ঢুকেছিলাম, এখন আর নেই। তো প্রথম একটা মানে সবাই জানেন কল একটা মানে ফোনে কনফারেন্স হয়। তো আমাকে ম্যানেজার বলছেন, সবার সামনে সেদিনকে বৃষ্টি পড়েছিল এবং তিনি আমাকে যা কাজ দিয়েছিলেন আমি প্রত্যেকটি কাজ কমপ্লিট করেই সেদিনকে বাড়িতে ফিরি। বৃষ্টি পড়ছিল, তো আমাকে কলের সবার সামনে বলেছিলেন যে হ্যাঁ বৃষ্টি পড়ছিল তো ট্রিশিতা, তুমি তো নিশ্চয়ই কাজটা আর করোনি, তুমি সোজা বাড়ি চলে গেছো। যেহেতু আমি কাজটা করেছিলাম, কারণ ভগবান আমাকে শিখিয়েছিলেন যে মনে রাখবি ভগবানের গুরুদেব স্বামী পবিত্রানন্দ যে ভগবানকে প্রথম চিঠিতে লিখেছিলেন অফিসের কাজ সিরিয়াসলি এবং অনেস্টলি করিবে। আমি যেদিন প্রথম চাকরিতে যাই ভগবান আমাকে বলেছিলেন যে আমার গুরুদেবের কথাটা মনে রাখিস। ভগবান বলছেন যে আমার গুরুদেবের কথা মনে রাখিস, অফিসের কাজ সিরিয়াসলি এবং অনেস্টলি করিবে। সেই জন্য সেদিন বৃষ্টি পড়লেও আমি আমার কাজটাকে অবহেলা করতে পারিনি। কিন্তু ম্যানেজার, যেখানে আমি জাস্ট 1 সপ্তাহ কাজে ঢুকেছি, একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, ফার্মা কোম্পানি ছিল, আমি নাম বলতে চাই না, আমাকে যখন কলে এই কথাটা বলেছিল আমি মুখের উপর সব সিনিয়রদের সামনে বলতে পেরেছিলাম যে ফোনটা আপনি কাটুন, আপনি আমাকে যেই কাজগুলো দিয়েছিলেন সেই লিস্টটা আমি আপনাকে 30 সেকেন্ডের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। এবং তারপর 6 মাস চাকরি করেছিলাম, তারপর চাকরি ছেড়ে দিয়েছিলাম। সেই ম্যানেজার আমাকে আর কোনোদিন আর কথা বলেনি, কারণ তারপর সে এটা বুঝেছিল যখন আমি কাজটা করবো না, ধরো কোনো কাজ আমাকে বলা হতো যে তুমি কি কাজটা করবে, যদি করার হতো বলতাম করব, যদি বলতাম করার নয় আমি দেখতাম করব না, পরিষ্কার বলতাম এটা আমার কাজের কথা নয়, আমি করব না। কিন্তু আমি বহু মানুষকে দেখেছি যেটা কাজের কথা নয় সেই কাজটা করছে এবং পরে গজগজ করছে। প্রথম কথা, কাজটা করারও দরকার নেই, গজগজ করারও দরকার নেই। তুমি কাজটা করছো সামান্য সুবিধা পেতে, তারপর গজগজও করবে, দুটো হয় না একসাথে। সুতরাং সবকিছুতে ব্রহ্মজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই। এইগুলো মিনিমাম বেসিক চরিত্রের গঠনের দরকার, যেটা স্বামী বিবেকানন্দের ছিল, যেটা নরেন্দ্রনাথ দত্তের ছিল, সেটা ব্রহ্মজ্ঞানী হওয়ার পর তো আরো দৃঢ় হয়েছে ঠাকুরের কৃপায়। তাই বলছেন যে সমাজের সঙ্গে যে খাপ খাইয়া চলে তাহার পথ কুসুমাস্তীর্ণ, আর যে তাহা করে না তাহার পথ কণ্টকাকীর্ণ। কিন্তু লোকমতের উপাসকেরা পলকেই বিনাশপ্রাপ্ত হয়, আর সত্যের তনয়গণ চিরজীবী। বলছে লোকমতের যারা উপাসক,
যারা স্বামীজিকে সেই সময় প্রচুর নিন্দেমন্দ করেছিল, প্রচুর, একটু আধটু নয়, অনেক অনেক নিন্দেমন্দ স্বামীজি সহ্য করেছেন, তাদের কারুর নাম আজকে নেই। আজকেও কিন্তু আমরা স্বামীজির চিঠি নিয়ে আলোচনা করছি এবং প্রত্যেক সপ্তাহে আলোচনা করবো বলে ঠিক করছি, কারণ আজও স্বামীজি সমানভাবে প্রাসঙ্গিক। কারণ স্বামীজি সমাজের সাথে হ্যাঁ হ্যাঁ করতে করতে চলে যাননি। স্বামীজি এক জায়গায় দাঁড়িয়ে বলেছেন, আমি জানি ব্রহ্ম সত্য, আমার গুরু সত্য, আমি আমার গুরুর কথাই বলবো, তোমাদের কথা শুনতে আমি বসে নেই। এই জন্য স্বামীজির কথা আমরা আলোচনা করছি। তখন কোন পেপারের কাটিং এ কি নোংরামি বেরিয়েছিল, কে বের করেছিল, তারা হারিয়ে গেছে। বলছে লোকমতের উপাসকেরা পলকেই বিনাশপ্রাপ্ত হয়, জলজান্ত প্রমাণিক চিঠিটাই। আর সত্যের তনয়গণ চিরজীবী, তারা চিরকাল মানুষের মধ্যে থাকেন। যদি কেশব সেনের কথাই বলেন, তখনকার দিনে ব্রাহ্ম সমাজ চারদিকে সমস্ত যত সমস্ত বড় ঘরের লোকরা ব্রাহ্ম সমাজের দিকে ঝুঁকে গেছে, কিন্তু কেশবচন্দ্র সেনের কথা আমরা কতজনই বা জানি। আমরা ঠাকুরের কথা জানি, শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কথা জানি, মায়ের কথা জানি, যে সম্পূর্ণ অন্যদিকে দাঁড়িয়ে একা মানুষ বলল মায়ের সামনে যে মা তুই খাচ্ছিস না কেন, খা, মা তুই দেখা দিবি না কেন, দে। সবাই বলছে ও তো পুতুল পুজো করছে, কিন্তু ঠাকুর দাঁড়িয়ে গেলেন, তিনি একা দাঁড়িয়ে গেলেন। তার পাশে কিন্তু সেই সময়কার সমাজে বলা হয় স্বর্ণযুগ, কোন বড় মনীষীটা গেছিলেন বলতে পারেন? বঙ্কিমচন্দ্র গিয়ে তো কতগুলো বাজে কথা বললেন, আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাথে ঠাকুর দেখা করতে এলেন, বিদ্যাসাগর পরে আসবেন বলেও এলেন না। তারা অনেক বড় বড় কাজ করেছেন, কিন্তু ঠাকুরের ব্যাপারটা আলাদা, দাঁড়িয়ে আছেন আলাদা পুরো। এর পরের যে লাইনটা আমি পড়ব, সে লাইনটা আমার আমার জীবনে একটা বিশেষ কি বলবো, আমার জীবনে খুব খারাপ একটা সময় আমাকে দাঁড় করিয়েছিল এই লাইনটা। তখন আমি চিঠিটা পাইনি, এমন একটা সময় আধ্যাত্মিকতার জন্যই আমার জীবনে এসেছিল, যে সময় আমার ঘর থেকে সব আধ্যাত্মিক বই সরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু স্বামী বিবেকানন্দের একটা চটি বই চোখে পড়েনি, সেই চটি বইতে এই লাইনটা আমি পেয়েছিলাম। এই লাইনটা আমাকে দাঁড় করিয়ে দিয়েছিলাম, এই লাইনটা আমি আজকে 14 বছর পর টের পাই, হয়তো ভবিষ্যতে আরো পাবো। স্বামীজি এখানে লিখছেন, আমি সত্যকে একটা অনন্ত শক্তি সম্পন্ন জারক পদার্থের সহিত তুলনা করি, উহা যেখানে পড়ে সেখানেই ক্ষয় করিতে করিতে নিজের পথ করিয়া লয়। বলছে আমি সত্যকে একটা ভীষণ শক্তি সম্পন্ন জারক পদার্থ, অর্থাৎ অ্যাসিডিক পদার্থ, কোরোসিভ পদার্থের সহিত তুলনা করি। উহা যেখানে পড়ে সেখানেই ক্ষয় করিতে করিতে নিজের পথ করিয়া লয়, নরম জিনিসের শীঘ্র, শক্ত গ্রানাইট পাথরে বিলম্বে কিন্তু পথ করিয়া লইবেই। এই লাইনটা আমি পেয়েছিলাম। আমার তখন আধ্যাত্মিকতার জন্যই, ভগবানের কাছে যাচ্ছি সেই জন্যই আমার তখন 17 বছর বয়স, আমার সামনে সব বন্ধ হয়ে গেছিল, ইনফ্যাক্ট আমার হাতে মোবাইলটাও ছিল না। তখন এই কথাটা পরে আমার মনে হয়েছিল, তাহলে যদি সত্য ধরে থাকতে পারি, আজ নয় কাল সব ঠিক হবে, সবাই মেনে নেবে। গুরু কৃপায় সেটা পেরেছিলাম, ভগবানের কৃপায় সেটা পেরেছিলাম, বা পারিয়েছিলেন, পেরেছিলাম বলাটা খুব ভুল, আই এম সরি টু সে। আজকে হতে পারে সেটা প্রচন্ড গ্রানাইট পাথর ছিল, ভাঙতে 14 বছর সময় লেগেছে বা 12 বছর সময় লেগেছে, কিন্তু ভেঙে সে নিজের রাস্তা করে নিয়েছে। বিস্তারিত অনলাইন আমি বলতে পারবো না, বলা সম্ভব নয়। তো আরেকবার লাইনটা পড়ছি, এই লাইনটা যারা শুনছেন তাদের জীবনে হয়তো কাজে লাগবে। আমি সত্যকে একটা অনন্ত শক্তি সম্পন্ন জারক পদার্থের সহিত তুলনা করি, উহা যেখানেই পড়ে সেখানেই ক্ষয় করিতে করিতে নিজের পথ করিয়া লয়, নরম জিনিসের শীঘ্র, শক্ত গ্রানাইট পাথরে বিলম্বে কিন্তু পথ করিয়া লইবেই। এই লাইনটা আমার প্রাণে বাঁচিয়ে দিয়েছিল আমাকে, যে পথ করে তাহলে নেবই, আজ নয় কাল, যদি সত্য ধরে থাকি। তার ফলস্বরূপ এখন বসে এভাবে একটা সময় আধ্যাত্মিকতা আমার বাড়িতে কি বলবো, কিভাবে বললে বোঝানো যায়, একটা
মানে বোধহয় গালাগালের সমার্থক শব্দ হিসেবে উচ্চারিত হতো, সেখানে আমি এখন অনলাইনে আলোচনা করার সুযোগ পাচ্ছি। তিনি সুযোগ দিয়েছেন। এবং যারা সেদিন সেই অত্যাচারটি আমার উপর করেছিলেন, তারা এখন মানুষকে বলেন যে ও আলোচনা করছে, তোমরা শোনো। সত্য পথ করে নেয় যদি সত্যে থাকা যায়, যদি, এবং সেই সত্য হচ্ছে চরম গুরু, যদি গুরুকে ধরে থাকা যায় সৎভাবে। জল্লি খিতাম তল্লি খিতাম বলছে, স্বামীজি বলছেন যে আমি যা লিখলাম তা লিখে দিয়েছি। বলছে যা লিখেছি তা লিখে দিয়েছি, জল্লি খিতাম তল্লি খিতাম। ভগিনী, আমি যে প্রত্যেকটি ঘোর মিথ্যার সহিত মিষ্ট বাক্যে আপোষ করতে পারি না, সেজন্য আমি অত্যন্ত দুঃখিত। এটা বড্ড মনের কথা আমার। বলছে ভগিনী, এদিকে আদর করে ডাকছে, বলছে ভগিনী, আমি যে প্রত্যেকটি ঘোর মিথ্যা বাক্যের সহিত আপোষ করিতে পারি না, তার জন্য, ঘোর মিথ্যার সহিত মিষ্ট বাক্যে আপোষ করতে পারি না, সেজন্য আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু আমি তাহা পারি না। এই চরিত্রটা আমাদের দরকার। বলছে আমি পারি না, আমি তার জন্য দুঃখিত, কিন্তু আমি তাহা পারি না, আমি করব না মিথ্যা বাক্যে আপোষ। বলছে সারা জীবনের জন্য ভুগিয়াছি, তবুও এইরূপ করিতে পারি না। এটা যারা করে তারা সারা জীবন ভোগে, কিন্তু তারপরেও তারা এটা করতে পারে না। বলছে আমি সারা জীবন এই জন্য ভুগিয়াছি, কিন্তু তাহলেও আমি এটা করিতে পারি না। আমি বারবার চেষ্টা করিয়াছি, কিন্তু পারি নাই। বলছে আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু পারিনি করতে। আসলে যার ভিতরে একবার সত্য গেঁথে যায় না, সে চেষ্টা করলেও মিথ্যার সাথে হাত কচলে আপোষ করতে পারবে না। তারপর বলেছেন যে ঈশ্বর মহিমময়, তিনি আমাকে মিথ্যাচারী হইতে দিবেন না। এইখানে স্বামীজির জ্ঞানের পরিচয়। বলছেন ঈশ্বর মহিমময়, তিনি আমায় ধরে আছেন, তাই তিনি আমায় মিথ্যাচারী হইতে দিবেন না। অবশেষে উহা ছাড়িয়া দিয়েছি, অর্থাৎ আমার চেষ্টা ছেড়ে দিয়েছি, ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছি। তিনি মহিমময়, তিনি আমায় মিথ্যাচারী হতে দেবেন না। এক্ষণে যাহা ভিতরে আছে তাহাই ফুটিয়া উঠুক। বলছে এইবার যা আমার ভিতরে আছে তাহাই ফুটিয়া উঠুক। আমি এমন কোনো পথ পাই নাই যাহা সকলকে খুশি করিবে, সুতরাং আমি স্বরূপত যাহা, তাহাই আমাকে থাকিতে হইবে। আমার নিজ অন্তরাত্মার নিকট খাঁটি থাকিতে হইবে। বলছে যে আমি এমন কোনো পথ পাইনি। এই কথাগুলো কি আজও সমান প্রাসঙ্গিক নয়? বলছে যে আমি এমন কোনো পথ পাইনি যা সবাইকে খুশি করবে। আমাকে আমার নিজের অন্তরাত্মার কাছে খাঁটি থাকিতে হইবে, আমাকে আমার কাছে খাঁটি থাকতে হবে। ভগবান আমাদের একটা কথা বারবার বলেন যে তোর একটাই মাপকাঠি, তুই নিজের কাছে নিজে খাঁটি তো? তুই অন্যকে ভুল বোঝাতে পারিস, তুই নিজেকে নিজে ভুল বোঝাতে পারবি না। তোর নিজের জানিস তুই কি করেছিস, তুই কি করিসনি। ভগবানের এই উপদেশগুলো সারা জীবন পথ দেখায় আমাকে, এবং দেখাবে, যেন তিনি দেখান যে নিজের কাছে নিজের খাঁটি থাকাটা খুব দরকার। বলছেন যে এরপরের লাইনটা তেই আমি শেষ করব, কারণ ইন্টারনেটের অবস্থা খুব একটা ভালো না, ঝড় ক্রমশ বাড়ছে কলকাতায়। যৌবন ও সৌন্দর্য নশ্বর, জীবন ও ধন সম্পত্তি নশ্বর, নাম যশ নশ্বর, এমনকি পর্বত চূর্ণ বিচূর্ণ হইয়া ধূলিকণায় পরিণত হয়। বন্ধুত্ব প্রেম ক্ষণস্থায়ী, একমাত্র সত্যই চিরস্থায়ী। হে সত্যরূপী ঈশ্বর, তুমি আমার একমাত্র পথপ্রদর্শক হও। সুন্দর কথা। বলছেন যে যৌবন ও সৌন্দর্য নশ্বর, বোঝাই যাচ্ছে আমি আজকে যেরকম দেখতে, 6 মাস পর এরকম দেখতে থাকতে পারি, আবার নাও থাকতে পারি, আর 10 বছর পর তো থাকবোই না, গ্যারান্টি। কেউ থাকবেন না আপনারা। একটা বাচ্চাও বড় হবে, একটা যুবতীও বৃদ্ধার দিকে যাবে, ন্যাচারাল। বলছে যৌবন ও সৌন্দর্য নশ্বর, জীবন ও ধন সম্পত্তি নশ্বর। কোভিডে যে বোঝা গেছে যে কতটা জীবন নশ্বর, সুতরাং জীবন নশ্বর এটা আর বোঝানোর দরকার নেই। ধন সম্পত্তি আজ আছে কাল ফাঁকা হয়ে যেতে পারে, কিছুই না, চোরে লুট করে নিয়ে চলে গেল, শেষ।
এখন তো আবার অনলাইন চোর আছে, একটা ক্লিকে শেষ, ধন সম্পত্তি নশ্বর, নাম যশ নশ্বর, যেটার পিছনে লোক ছোটে। এই কিছুদিন আগের কুম্ভের এক সাধুকে নিয়ে, সাধু নয়, সে কোনোদিনই নিজেকে সাধু বলেনি, অভয় সিং, কত লাফালাফিটাই না হলো। হ্যাঁ, সে প্রথম দিকে অবশ্যই তার জ্ঞানের, ব্রহ্মজ্ঞানের অবশ্যই কিছু তার ছিল, কিন্তু যেই সে নামদোষের ফাঁদে পড়ল, শেষ। এখন তাকে নিয়ে সবাই হাসাহাসি করে। সে কি বলেছিল, ভারত ও পাকিস্তানের ম্যাচে পাকিস্তানই জিতবে। আমি বলছি, যেখানে আমি বলছি আছে সেখানে আর ব্রহ্ম থাকে না, কচুরি পানায় ঠাকুরের ভাষায় ঢেকে দেয়। বলছে নামযশ নশ্বর, ওর নামযশ নেই, শেষ হয়ে গেছে। বলছে এমনকি পর্বত চূর্ণ বিচূর্ণ হইয়া ধূলিকণায় পরিণত হয়, যে বিশাল পর্বত ধীরে 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 ক্ষয়প্রাপ্ত হয়। সবাই এটা সায়েন্সের ভাষায় জানে। বন্ধুত্ব প্রেম ক্ষণস্থায়ী, এটা যারা একটু বয়স হয়েছে, কলেজ পাশ করেছে, তারা জানে। ছোটবেলার বন্ধুত্ব বড়বেলায় টেকে না, আর প্রেম তো ভাঙছে আর গড়ছে। ডিভোর্সটাই এখন মূল হয়ে দাঁড়িয়েছে। সুতরাং প্রেম যে কতটাই ক্ষণস্থায়ী সে নিয়ে আর ব্যাখ্যার থাকে না কিছু। বন্ধুত্ব প্রেম ক্ষণস্থায়ী বলছে, তাহলে চিরস্থায়ী কে? না সত্য। আর সত্যকে না নিজেকে জানা। সত্য কি না নিজেকে জানলে আমি মেরুদণ্ড সোজা করে স্ট্রেট চোখে চোখ রেখে নিজেরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলতে পারবো শুভ সকাল বা শুভরাত্রি, ঝুঁকে পড়ে বলতে হবে না। এবং যদি সত্যে থাকি, আজ নয় কাল এই সমাজ আজও আপনার দিকেই আসবে। আজকে আলোচনা এই অবধি থাক, কারণ নয়তো ইন্টারনেট মনে হচ্ছে এবার বন্ধ হয়ে যাবে। রূপা চক্রবর্তী প্রণাম, রুমা দত্ত প্রণাম, বর্ণিদি প্রণাম, সবাইকে প্রণাম। পরের বৃহস্পতিবার আলোচনা হবে, চেষ্টা করবো আলোচনা করার, সব তার হাতে। তিনি যদি চান আলোচনা হবে। আমার গুরুদেব ভগবানকে প্রণাম জানিয়ে, ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে, আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আলোচনা আজকে শেষ করছি।